আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। এসএসসি এইচএসসি পরীক্ষা গ্রহণে প্রস্তুত শিক্ষা বোর্ডগুলো করোনার সংক্রমণ না কমলে আগের পাবলিক পরীক্ষার ভিত্তিতে ফল নির্ধারণ। আফগানিস্তানে বিদেশি সৈন্যের অবস্থান নিয়ে বৈঠকে G7 নেতারা, সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু করছেন তালেবান নেতারা। দেশের চাহিদা না মিটিয়ে ইলিশ রপ্তানি নয় বললেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। সচিবের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় দাবি। এবং কৃষি উৎপাদন ও বাণিজ্য বাড়লেও কৃষকদের জীবন জীবিকার উন্নয়ন হয়নি, পর্যাপ্ত নীতি সহায়তার প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে রাশিয়ায় স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালের খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের বিষয়ে সব কাজ গুছিয়ে এনেছে শিক্ষা বোর্ডগুলো। এসএসসি পরীক্ষার প্রশ্ন ছেপে এরই মধ্যে জেলায় জেলায় পাঠিয়েও দেওয়া হয়েছে। তবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক বলছেন, করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের হার না কমলে আগের পাবলিক পরীক্ষার নম্বর অনুযায়ী ফলাফল ঘোষণা করা হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে 2020 সালের 17ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে করোনা ভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নভেম্বরে এসএসসি আর ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য সময় ঘোষণা করে সরকার। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, সরকার ঘোষিত সময়ের কথা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। এসএসসি কমপ্লিট আর এইচএসসিটা এখন প্রেসে। এসএসসির আমাদের বিভিন্ন জেলায় প্রশ্ন চলে গেছে, এখন ওই 10টা প্রশ্নই দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদেরকে আমরা বলবো যে এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন আনসার করো, তারপরও আমরা পরীক্ষাটা নিতে চাচ্ছি। তবে করোনা সংক্রমণ না কমলে বিকল্প উপায়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। করোনার কারণে যদি পরীক্ষার সময় পরীক্ষা নিতে না পারে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু সেকেন্ড অপশনের কথা বলেছেন, যে তখন আমরা গতবারের মতো সাবজেক্ট ম্যাপিং প্লাস এখন যে অ্যাসাইনমেন্ট নিচ্ছি সেখান থেকে হয়তো আমরা 5% বা 10% নাম্বার আমরা যোগ করে দিব। থার্ড অপশনটা হলো গতবারের মতো আবার সেই শুধু সাবজেক্ট ম্যাপিংয়ে রেজাল্ট দেওয়া। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অথবা পরীক্ষা হওয়া না হওয়ার মতো যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বিশেষজ্ঞ কমিটির সুপারিশে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, স্কুলের পাঠদানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। স্কুল খুললে যাতে ঠিকমতো পাঠদান করা যায় সেজন্য প্রস্তুত রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে খুলে দেয়া হবে স্কুল। তিনি মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন। আরেকটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, করোনা মহামারীর সংক্রমণের হার অনুকূলে আসলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সবাইকে একসঙ্গে নয়, ভাগ ভাগ করে ক্লাস নেওয়া হবে। স্কুল হুট করে খুলে দেওয়া যাবে না। খুলে দিলে এই যে এরকম অবস্থায় আরেকটু স্বাভাবিক হলে হয়তো বা সেটা স্বাভাবিক। এইটা ঠিক বলতে পারবো না কবে নাগাদ, যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি। স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রাখায় সরকারের সমালোচনা করে শিক্ষকরা বলছেন, দ্রুত বিশ্ববিদ্যালয় না খুললে খোলা জায়গায় প্রতীকী ক্লাস নিয়ে প্রতিবাদ জানানো হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়া হলেও করোনা মহামারীর কারণে টানা প্রায় 1.5 বছর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বিপর্যস্ত শিক্ষা খাতকে বাঁচাতে শিগগিরই স্বাস্থ্যবিধি মেনে সরকারের উচিত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। সরকার গাফিলতি করবে না, এই স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সকল বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক খুলে দেওয়ার উদ্যোগটা শুরু করতে হবে। মারাত্মক রকম ভাবে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো ছাড় পাচ্ছে না। আজকে যে তরুণ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সেই তরুণকে আমরা আটকে রাখছি ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রাখছি। সে বাড়িতে থেকে তার অসামাজিক ভাবে থেকে সে কিন্তু সারা জীবনের জন্য একটা মানসিক অসুস্থতার মধ্যে চলে যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে টিকাদান কেন্দ্র খুলে শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান তারা। শিক্ষার্থীরা যদি আশেপাশের এলাকাতে এসে থাকতে পারে, তাহলে তাদের বিশ্ববিদ্যালয় হলে থাকতে সমস্যা কোথায়? একটি বা দুটি ব্যাচকে কি হলে রাখা খুব বেশি কঠিন কোনো কাজ? এরকম ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানাবো, যত শীঘ্র সম্ভব আমাদের ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে আনুন। তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সরকারকে 11টি দিক নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিদেশি নাগরিকদের দেশ ত্যাগ করতে ও আফগান নাগরিকদের দেশে থাকতে বলেছে তালেবানরা। কোনো প্রকার সময় বাড়ানো হবে না বলে জানানো হয়েছে। আফগানিস্তানে বিদেশি সৈন্যের অবস্থান নিয়ে আজ বৈঠকে বসেছে G7। এরই মধ্যে সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু করেছে তালেবানরা। ঘোষণা করা হয়েছে কয়েকজন মন্ত্রীর নাম। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বিদেশি নাগরিকদের দেশ ত্যাগ করতে ও আফগান নাগরিকদের দেশে থাকতে নির্দেশ দিয়েছে তালেবানরা। মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে কোনো প্রকার সময় বাড়ানো হবে না বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ জানায়, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবানরা। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী 31 আগস্টের মধ্যে পশ্চিমা মিত্রদের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এই সময়ের মধ্যে কাবুল থেকে প্রত্যেক আফগানকে উদ্ধার ও সৈন্য প্রত্যাহার সম্ভব নয় বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। এ সময়ের মধ্যে বিদেশি সৈন্যরা না গেলে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান নেতারা। আফগানিস্তানে অবস্থানের সময়সীমা নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা শুরু করেছে জার্মানি ও ফ্রান্স। এই নিয়ে G7 এর বৈঠকে জো বাইডেনও নিজ দেশের সৈন্য প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে। তালেবান সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরে সোরে। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ কাবুলে দফায় দফায় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম ও নাবিবুল্লাহ হবেন গোয়েন্দা প্রধান। কাবুলের গভর্নর করা হয়েছে মুল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র হলেন হামদুল্লাহ নোমানি। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন হাজি মোহাম্মদ ইদ্রিস। আফগানিস্তানে সব পক্ষের অংশগ্রহণে একটি নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন তালেবান সাংস্কৃতিক কমিশনের মুখপাত্র আব্দুল কাহার বালখি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সহযোগিতা চেয়ে আফগানদের দেশ ছেড়ে যাওয়াকে হতাশাজনক বলে মন্তব্য করেন। তালেবান নেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক উইলিয়াম বার্নস। তবে CIA বা তালেবানের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে কিছু জানানো হয়নি। ইলিয়াস কমল, চ্যানেল আই। 29শে জুনের পর গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সবচেয়ে কম 114 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা এবং হারও গতকালের চেয়ে কমেছে। সুস্থতার সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বিভিন্ন জেলায় করোনা উপসর্গে মৃত্যু বাড়ছে। মিথিলা নাজনের রিপোর্ট। কঠোর লকডাউন পরবর্তী গত 14 দিনে করোনায় মৃত্যু এবং শনাক্তের হার উল্লেখযোগ্য হারে কমে আসছে। 56 দিন পর মঙ্গলবার করোনায় 114 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট প্রাণহানি 25,513 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত শনাক্ত সোমবারের চেয়ে কিছুটা কমে হয়েছে 5,249 জন। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত 14,72,964 জন। শনাক্তের হার কমে হয়েছে 15.12%। এ পর্যন্ত মোট 13,81,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 42 জন মারা গেছেন। এরপরই চট্টগ্রামে 29, খুলনায় 13, সিলেটে 9, রংপুর ও রাজশাহীতে 6, বরিশাল বিভাগে 5 এবং ময়মনসিংহে 4 জনের মৃত্যু হয়েছে।
তবে দেশের কোনো কোনো জেলায় করোনায় মৃত্যু না থাকলেও করোনা উপসর্গে মারা যাচ্ছেন অনেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে জনমনে বাড়তি আতঙ্ক সৃষ্টি করেছে। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশা নিধন কাজে অবহেলা করলে সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকার উত্তর সিটির মেয়র। আফরোজা হাসির রিপোর্ট। চলতি বছরের মে মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয় 43 জন, পরের মাসেই 272 জন, আর জুলাই মাসে এর সংখ্যা দাঁড়ায় 2000-এর বেশি। আগস্ট মাসে এর সংখ্যা এখন 8000-এর বেশি হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি 1000-এর বেশি রোগী। আগামী মাসগুলোতে ডেঙ্গুর প্রকোপ কমাতে মশক নিধন কর্মসূচি জোরদারে কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যে ফাঁকি মারবে, যে সময় মতো আসবে না এবং সময় আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি। শাস্তি একটাই, তার চাকরি নাই, পানিশমেন্ট। যে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করার জন্য, যেরকম সেরকম আমাদের সিটি কর্পোরেশনের লোককেও কিন্তু ঠিক হতে হবে। এটি হলো বাস্তব এবং এটি হলো মেসেজ আমার সকল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে টোটাল যারা দায়িত্বে আছে মশকের প্রত্যেককে আমি বলে দিচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে মাঠে থাকার নির্দেশনাও দেন মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। কার্যকর অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য চিকিৎসা প্রযুক্তি ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কার্যক্রমের সমতাভিত্তিক সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিতে প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগে অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল লিডার্স গ্রুপ GLGর দ্বিতীয় বৈঠকে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী অর্থবহভাবে পরস্পরকে সহযোগিতা করে এবং প্রযুক্তি বিনিময় ও মালিকানায় অংশীদারিত্বের মাধ্যমে সকলের জন্য সামর্থ্যের নাগালের মধ্যে কার্যকর অ্যান্টিবায়োটিক্স ও অন্যান্য চিকিৎসা প্রযুক্তি প্রাপ্তি নিশ্চিতে একসাথে কাজ করার কথা বলেছেন। AMR should be embedded in implementations of SDGs. Bangladesh has developed the 6-year National Strategy Plan and National Action Plan on Antimicrobial Resistance Commitment. The Bangladesh AMR Response Alliance has also been formed. Laboratory-based AMR surveillance for both human and animal health is being conducted regularly to ensure WHO categorization. We have also been providing AMR surveillance data to WHO GLAS perform for the last 2 years. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া আইভি রহমানকে CMH দেখে আসার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়। এমনকি মৃত্যু সজ্জায় থাকা আইভি রহমানকে খালেদা জিয়া CMH দেখতে যাবেন বলে তার পুত্র কন্যাদের 3-4 ঘন্টা অন্য একটি রুমে আটকে রাখা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা এবং তার পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকারের নৃশংসতার কথা তুলে ধরেন। আপনারা অনেকে জানেন না, তাকে যখন CMH নিয়ে যাওয়া হয়, ঠিক আমরা জানি না তিনি ঠিক কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। তার ছেলে মেয়েরা তার কাছে ছিল, তো সে সময় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যা তার আশপাশে তার বেডের বিছানার কাছে ছিল, তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে প্রায় 3-4 ঘন্টা। তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে, এবং খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই কথাটা অনেকেরই জানা নেই, আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড, এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি।
ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ব্যয় ধরা হয়েছে ৩,২৬৩ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ৮টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, কেওয়াটখালী সেতু নির্মাণে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB ১,৯০৯ কোটি টাকা ঋণ দেবে। বৈঠকে কৃষি পণ্য রপ্তানি বাড়াতে কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপন করা সংঘনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে রূপান্তরে ১৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চলমান একটি প্রকল্প শেষ করতে আরো ৬৬ কোটি টাকা দেওয়া হচ্ছে। কেওয়াটখালীতে অলরেডি আমরা ওখানে একটা আমাদের সেতু করেছি। আজকে আমরা আরেকটি সেতু অনুমোদন করেছি। এই সেতু হবে ওভারপাস, আন্ডারপাস, লিঙ্ক রোড, অনেকগুলো কমপ্লেক্স ব্যাপার। এটা বিশাল প্রকল্প। এটা শেষ হবে 23 ডিসেম্বরে এবং আমাদের ময়মনসিংহের পশ্চিম পাড় বিশাল এলাকা। ডিজিটাল বাংলাদেশ এগিয়ে গেল আরো এক ধাপ। এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসীদের কষ্টার্জিত আয় মাত্র 5 সেকেন্ডে রেমিটেন্স গ্রাহকদের হিসেবে জমা হবে। এই সেবা উদ্বোধন করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়ার কারণে এই কোভিড মহামারীতেও তেমন অর্থনৈতিক ক্ষতি হয়নি। রাহুল রায়ের রিপোর্ট। একটি জ্ঞান ভিত্তিক দেশ হতে হলে তথ্য ও যোগাযোগের অবাধ প্রবাহ খুবই জরুরি। আর সেই লক্ষ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশও এগিয়ে গেছে বহুদূর। এই ডিজিটাল বাংলাদেশে যোগ হলো নতুন পালক। প্রবাসীদের অর্জিত অর্থ যে কোনো প্রান্ত থেকে মাত্র 5 সেকেন্ডে গ্রাহকের কাছে পাঠানো যাবে। দিনরাত 24 ঘন্টা চালু থাকবে এই ব্লেজ সার্ভিস। অনলাইনে সার্ভিসটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা সকল স্কুল কলেজে ডিজিটাল ল্যাব করেছি। সকল হেলথ ক্লিনিকে আমরা ভিডিও ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সিং সিস্টেম বসিয়েছি। এই মহামারীর সময় দ্রুত আমরা এই ডিজিটাল পদ্ধতিতে চলে যেতে পেরেছি। সেই কারণেই কিন্তু আমাদের সরকারের, আমাদের দেশের অর্থনীতিতে কোভিডের সেরকম প্রভাব পড়েনি। সোনালী ব্যাংক, হোমপে ও ITCL এর সম্মিলিত উদ্যোগে চালু হলো এই সার্ভিস। সার্ভিসটি নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে সজীব ওয়াজেদ জয় দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। আমরা শুধু ভাবছি না যে বাংলাদেশ এখন কোথায়। আমরা সারাক্ষণ ভাবছি, সারাক্ষণ চিন্তা, আমাদের সারাক্ষণ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। আজ থেকে 10 বছরের পর বাংলাদেশ কেমন হবে, সেটাই হচ্ছে আমাদের ভিশন, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন, সেটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ভিশন। সজীব ওয়াজেদ জয় বলেছেন, মধ্যমায়ের এই ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাবে দুরন্ত গতিতে। আজকে আমরা মধ্যমায়ের দেশ হয়েছি, ভবিষ্যৎ বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের চাহিদা মেটানোর পরই কেবল ইলিশ রপ্তানিতে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। কেননা ইলিশ রপ্তানি হয়ে গেলে দেশের মানুষ এর স্বাদ থেকে বঞ্চিত হবেন। রিপোর্ট করছেন মুরসালিন বাবলা। মৎস্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট ইলিশের ৮৬% এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। সেই সাথে ইলিশের আকারও বেড়েছে। বিদেশে ব্যাপক চাহিদা থাকলেও ২০১২ সালের আগস্ট থেকে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে সরকার। উৎপাদন বাড়লেও সুস্বাদু এই মাছ রপ্তানির অনুমতি দিতে চাইছে না সরকার। ইলিশ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। এই ইলিশ একেবারে প্রান্ত থেকে নগর পর্যন্ত সকলে খাওয়ার সুযোগ পাওয়া উচিত। বিদেশে ইলিশ রপ্তানি করে বিশাল কোনো কিছু অর্থনৈতিক অর্জন এই মুহূর্তে হওয়ার মতো অবস্থা নেই। অনেক সময় হয়তো সৌজন্যতা, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কাঠামোতে কিছু ইলিশ পাঠানো হয়, কিন্তু বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে ইলিশ রপ্তানি করা হলে এদেশের মানুষ এই যে সুস্বাদু টেস্টি ইলিশটা খাওয়ার যে সুযোগটা, এটা থেকে বঞ্চিত হতে পারে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানি করার পক্ষে নই। মায়ের চিকিৎসা সেবায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রনক মাহমুদ মন্ত্রণালয়ের 24 কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনা সত্যি নয়। আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের মা অসুস্থ, সেখানে 24 জন কর্মচারী কর্মকর্তারা দেখভাল করছেন, এ জাতীয় একটা নিউজ। একনেক মিটিংয়ের সচিব মহোদয়ের সঙ্গে দেখা হয়েছে, আমি তার কাছে জানতে চেয়েছি। তিনি বলছেন যে এটি সঠিক না, তিনি কাউকে কোনো দাপ্তরিক দায়িত্ব দিয়ে ওখানে পাঠান নাই।
সচিব নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, তারপরে তার মা 95 বছর বয়স্ক, উনি করোনা আক্রান্ত হয়েছেন, তাকে ঢাকায় নিয়ে আসছে, উনি নিজেই অসুস্থ। করোনার কারণে বন্ধ রাখা জাতীয় চিড়িয়াখানা কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোরসালিম বাবলা। চ্যানেল আই, ঢাকা। দিনের পর দিন দেশের কৃষি উৎপাদন ও বাণিজ্য বাড়লেও কৃষকদের জীবন জীবিকার উন্নয়ন আশানুরূপ হয়নি। এজন্য পর্যাপ্ত নীতি সহায়তার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের ফুড সিস্টেম সামিটের অংশ হিসেবে এমিনেন্স বিডির আয়োজনে বাংলাদেশের কৃষক ও খাদ্য শ্রমিকদের জীবন জীবিকার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ওয়েবিনারে আলোচকরা একথা বলেন। লায়লা নওশিনের রিপোর্ট। স্বাধীনতার পর কৃষি ও খাদ্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বাংলাদেশে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পুষ্টিকর খাদ্য, কৃষি ও কৃষিকাজের সাথে যুক্ত মানুষদের উন্নত জীবন নিশ্চিতে অনেক দেশই যখন গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন বাংলাদেশের চিত্র অনেকটাই হতাশার। এর সমাধান খুঁজতেই এই ভার্চুয়াল আয়োজন। বাংলাদেশের কৃষক ও খাদ্য শ্রমিকদের জীবন জীবিকার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গুলো যদি অ্যাচিভ করতে হয়, তাহলে আমাদের কিন্তু ফুড সিস্টেমের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কাজ করতে হবে। Have a lot of opportunities, people are drawn to the city, but you'll have more demand for food, you'll have rising incomes and capacity. এই উৎপাদন ক্ষেত্রটাকে আরো গতিশীল করা যায় এবং তাদেরকে মানবিক জীবন যাপনে অভ্যস্ত করা যায়, সে বিষয়ে বক্তব্য রেখেছেন। বাণিজ্যিক কৃষির এই যুগে কৃষকদের স্বাস্থ্য ও জীবন জীবিকার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত নীতি সহায়তার প্রয়োজন বলে মনে করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অকুপেশনাল হ্যাজার্ড কৃষকদের, এটা নিয়ে কেউ কি কখনো ভেবেছে? আজকে কৃষক যে জমিতে কাজ একটু আগে পেস্টিসাইড স্প্রে করলো, ওর কাদা পানিতে নামছে, তার পাটা দুদিন আগেই কাটা ছিল, শামুকে লেগে কেটেছে, ওই পায়ের ভিতরে পট্টি দিয়ে সে আবার নামছে, গ্যাংগ্রিন হচ্ছে, 3 দিন পরে আঙ্গুল কেটে ফেলছে। আই হ্যাভ সিন দিস থিংস, লট অফ স্টোরি অন দ্যাট। এগুলো নিয়ে কেউ কোনোদিন কথা বলে না। তার নিউট্রিশনের কথা বলেন, দরিদ্র কৃষকের ফুড সাপ্লাই কথা বলেন, তার গুড লাইভলিহুডের কথা বলেন, এই ভাবনার জায়গাটা তো বড় কঠিন। কি করে আপনি ভাববেন? এখানে এসিউরেন্স দরকার, পলিসি সাপোর্টের দরকার। অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি পণ্য বাজারজাতকরণে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের উপরও জোর দেন বক্তারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আজকের আয়োজনের শুরুতেই থাকছে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। বায়ুবাবলের নিয়ম মেনে 3 দিন কোয়ারেন্টাইনে থাকবে কিউইরা। এর আগে 20 আগস্ট লন্ডন থেকে ঢাকা আসে কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন করোনায় আক্রান্ত হয়েছেন। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। সব ঠিক থাকলে 27 আগস্ট মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে দুই দল। সাদি মাহমুদের রিপোর্ট। 2013 সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশের টিম নিউজিল্যান্ড। অন্যদিকে এ সময়ের মাঝে 3 দফা নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ। এবছরের শুরুতেও সীমিত ওভারের সিরিজ খেলে এসেছে টিম টাইগার্স। বাংলাদেশে আসা কিউই দলকে নেতৃত্ব দিচ্ছেন 2017 সালে সবশেষ টি-20 খেলা টম ল্যাথাম। সফরের আগেই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই দলের একজনকেও বাংলাদেশে পাঠায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে কিউইরা। এর আগে গত 20 আগস্ট ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকা আসে অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ব্যাটসম্যান ফিন অ্যালেন। টিম নিউজিল্যান্ডের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ফিন অ্যালেনের করোনায় আক্রান্ত হওয়ার খবর। আপাতত আইসোলেশনে আছেন এই কিউই ব্যাটসম্যান। টিম বাংলাদেশও জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে। 2 দফা করোনা টেস্টের ফল নেগেটিভ আসলেই মিলবে অনুশীলনের সুযোগ। সব ঠিক থাকলে 27 আগস্ট থেকে অনুশীলন শুরু করবে দুই দল। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে 1 সেপ্টেম্বর মিরপুরে। একই মাঠে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 3, 5, 8 ও 10 সেপ্টেম্বর। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবার ফুটবল।
সেপ্টেম্বরে কিরগিজস্তানে 3 নেশনস কাপ ফুটবলের জন্য 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। জামাল ভুঁইয়া, সাদ উদ্দিন সহ মোটামুটি সবাই আছেন দলে। তবে দারুণ চমক আছে স্কোয়াডে, যোগ হয়েছে 2 নতুন মুখ। এই টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে আরও 2 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। এই দুজন হলেন ফ্রান্স প্রবাসী মিডফিল্ডার তাহমিদ আলম ও কানাডায় বসবাসরত আক্রমণভাগের খেলোয়াড় বাহবর ওয়াহেদ খান। 2রা সেপ্টেম্বর কিরগিজস্তান ও প্যালেস্টাইন ম্যাচ দিয়ে শুরু হবে 3 নেশনস কাপ। 5 সেপ্টেম্বর প্যালেস্টাইনের বিপক্ষে এবং 7 তারিখ স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর বাইরে 9 তারিখ কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের সাথে একটি ম্যাচ খেলবে লাল সবুজরা। আমরা স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে এবার অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছি, সেই সাথে যারা ফর্মে আছে আর নতুন যারা এসেছে তাদের উপরও ভরসা রাখছি। এএফসি কাপে অ্যাথলেটিকো ডি মোহনবাগানের সাথে 1-1 গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে 10 জনের বসুন্ধরা কিংস। ড্র করলেও আগের 2 ম্যাচ জেতায় এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মোহনবাগানের। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। আমার কাছে মনে হয় মালদ্বীপের মালেক জাতীয় ফুটবল স্টেডিয়াম গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব অ্যাথলেটিকো ডি মোহনবাগান। বসুন্ধরার জন্য ডু অর ডাই ম্যাচ, জিতলেই পরের রাউন্ড, হারলে কিংবা ড্র করলেই বাদ। সব দিক ঠিকঠাক রেখেই মোহনবাগানের বিপক্ষে খেলতে থাকে বসুন্ধরা। শুরুর দিকে জোনাথন ফার্নান্দেসের ফ্রি কিক কিংবা জিকোর সেভ প্রতিপক্ষ কঠিন হলেও সব সময়ের মতো দুরন্ত বসুন্ধরা কিংস। কয়েক মুহূর্তের জন্য বসুন্ধরার 2 ব্রাজিলিয়ান ফুটবলারের নান্দনিকতা দেখল ভক্তরা। 28 মিনিটে রবসান রবিনহোর পাস থেকে গোল করেন মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেস। 1-0 লিড পায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফাউল করে লাল কার্ড দেখেন বসুন্ধরার সুশান্ত ত্রিপুরা। সেখান থেকেই শঙ্কা শুরু। 62 মিনিটে লিস্টনের গুছিয়ে দেয়া ছোট্ট পাসে উইলিয়ামসের গোল, সমতায় ফিরে ম্যাচ। আবারও ম্যাচে ফেরার সুযোগ ছিল বসুন্ধরা। রবসানের জোরালো আক্রমণ দুটি আটকে না দিলে হয়তো ম্যাচটি 2-1 গোলে জিততে পারত বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দুদল। আগের 2 ম্যাচে পূর্ণ পয়েন্ট পাওয়ায় এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে পৌঁছে গেছে মোহনবাগান, আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বসুন্ধরা কিংস। এর আগে 2019 সালে বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে এএফসি কাপের সেমিতে খেলেছে ঢাকা আবাহনী। তামান্না তানজিনা, চ্যানেল আই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। গত 2 বছরে পত্রিকার কোনো কপি জমা দিতে না পারা এমন 100 দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকতায় বঙ্গবন্ধুর শীর্ষক আলোচনার সভায় তিনি বলেন, ভুইফোড় যেসব অনলাইন ভিন্ন খাতে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধের পদক্ষেপ নিয়েছে সরকার। সাংবাদিকতার মান উন্নয়নে গণমাধ্যম কর্মীদের আরও সচেতন হতে পরামর্শ দিয়েছেন মন্ত্রী। 450 দৈনিক পত্রিকা গত 2 বছরে একটি কপিও জমা দেয়নি। আমরা তাদের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা গ্রহণ করছি। এগুলো হচ্ছে ভুতুরে পত্রিকা। এই ভুতুরে পত্রিকায় যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের কোনো বেতন দেওয়া হয় না, এরা চাঁদাবাজিতে লিপ্ত হয়, নানা কিছুর সাথে যুক্ত হয় এবং সেই বদনামটা সাংবাদিক সমাজের উপর বর্তায়, এটি কখনো সমীচীন না। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাত অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে 2 সপ্তাহের ব্যবধানে গ্রিসে আবারও দাবানল চলছে। আশপাশের মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কার্যক্রম। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, শিগগিরই 21 আগস্টের গ্রেনেড হামলার শুনানি করা হবে। আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের 17তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দল অন্তপ্রাণ মানুষ ছিলেন আইভি রহমান।
সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন আইবি রহমানের পরিবারের সদস্যরা তার কবরে শ্রদ্ধা জানান। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 24 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় হয়েছে। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অচিরেই আমি মাননীয় আইনমন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি শুনানি হবে। আমি এত মানুষের চিকিৎসা করি, যেহেতু ওষুধের সাথে আজকে 35টা বছর ধরে আমার আম্মার কোনো চিকিৎসাই করাতে পারলাম না। একটা ওষুধ নাই, একটা ডাক্তার নাই, আমাদেরকে বাইরে একটা প্রাইভেট ক্লিনিকে বা হাসপাতালে নিয়ে যাব সেটাও দিচ্ছে না। এর চেয়ে জঘন্য কাজ আমি চিন্তাই করতে পারি না যে মানুষের পক্ষে কিভাবে সম্ভব। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। গর্ভবতী মায়েদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্তকে সময় উপযোগী বলছে গাইনি চিকিৎসকদের সংগঠন ও জিএসবি। চিকিৎসকরা মনে করেন অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের জন্য আলাদা ক্যাটাগরি রাখলে এবং তাদের জন্য বয়সসীমা শিথিল করা হলে মা ও শিশু মৃত্যু ঠেকাতে ভূমিকা রাখবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। চলতি মাসের শুরুতে টিকা বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশের পর দেশের অন্তঃসত্ত্বা নারীরাও করোনার টিকা নেয়ার সুযোগ পান। কোনো বিরূপ প্রভাব না থাকায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা NHS এবং বিভিন্ন উন্নত দেশ আরও আগে থেকেই অন্তঃসত্ত্বা ও বুকের দুধ খাওয়ানো মায়েদের টিকা দেওয়ার উৎসাহ দিয়ে আসছে। ভ্যাকসিন আমাদেরকে কিভাবে গর্ভবতী মায়েকে প্রোটেকশন দিবে, ভ্যাকসিন এটা তো প্রমাণিত। ভ্যাকসিন নেওয়ার পরে দেখা যায় যে কোভিড আক্রান্ত সে কম হচ্ছে। কোভিড আক্রান্ত হলে দেখা যাচ্ছে যে আমাদের ক্ষতি অনেক বেশি, আমার বাচ্চা মরে যাচ্ছে, মাকেও আমরা বাঁচাতে পারছি না। অনেক জায়গায় আমরা দেখেছি যে আমরা গত বছরের তুলনায় এই বছরে কোভিড আক্রান্ত মা বেশি পেয়েছি এবং কোভিড আক্রান্ত মায়েদের ডেথও বেশি পেয়েছি। অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ OGSB বিভিন্ন গবেষণার ফল বিশ্লেষণ করে এদেশের অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা দেওয়ার সুপারিশ করে আসছিল। মা যদি ভ্যাকসিন নেয়, সেই ভ্যাকসিনে মায়ের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি, সেই অ্যান্টিবডিটা কিন্তু সন্তানের মধ্যে চলে যায়। যখন মা বাচ্চাকে দুধ খাওয়ায়, মায়ের শরীরের অ্যান্টিবডি সন্তানের মধ্যে চলে যায়, তাহলে সেই বাচ্চার কি হবে? সে এই রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধক ক্ষমতা বাচ্চার। গর্ভবতী মায়েদের টিকা পাওয়া সহজ করতে তাদের বিশেষ গ্রুপ হিসেবে বিবেচনা করার সুপারিশ করেছেন গাইনি বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে গ্রিসে আবারও দাবানল শুরু হয়েছে। দেশটির ইভিয়া দ্বীপে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। আগুন নেভাতে 2টি হেলিকপ্টার ও 3টি উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। আশপাশের এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ছে উপকূলীয় পর্যটন এলাকাগুলোতেও। গ্রিসের অনেক এলাকার জন্য দাবানল অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সড়কের আশপাশের ভবনগুলোকে বাহারি রঙে রাঙিয়ে দৃষ্টিনন্দন করে তুলতে রাশিয়ায় চলছে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল। স্টেনোগ্রাফিয়া হিসেবে পরিচিত রাশিয়ার অন্যতম এই শিল্প উৎসবের 12তম আয়োজনে অংশ নিয়েছেন দেশি বিদেশি 20 জন শিল্পী। সড়কের পাশের ধূসর দেয়ালটি শিল্পীর তুলির আঁচড়ে উজ্জ্বল রঙিন শিল্পকর্মের মাধ্যমে নগরবাসী তথা পর্যটকদের কাছে আকৃষ্ট করে তোলাই তাদের কাজ।
এই উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং শিল্পী ও শহরবাসীর মধ্যে সেতুবন্ধন তৈরি করতেই ব্যতিক্রমী এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। শহরকে দৃষ্টিনন্দন করার 12তম এই উৎসব শুরু হয়েছে জুলাই মাসের, চলবে চলতি মাসের শেষ পর্যন্ত। এবারে অর্থনীতি সংবাদ। করোনা মহামারীর কারণে প্রায় 1 বছর পিছিয়ে বিশ্ব বাণিজ্য মেলা হিসেবে খ্যাত দুবাই এক্সপো শুরু হচ্ছে 1 অক্টোবর। বিশ্বের 191টি দেশ অংশ নিচ্ছে এতে। 4.38 বর্গ কিলোমিটার বিস্তৃত এক্সপো সাইটে দেশি বিদেশি অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় প্রায় $7 বিলিয়ন মূল্যের পণ্য বিক্রি এবং 2.5 কোটি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। 2020 সালের 20 অক্টোবর থেকে 2021 সালের 10 এপ্রিল পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী 1 অক্টোবর থেকে 2022 সালের 22 মার্চ পর্যন্ত চলবে দুবাই এক্সপো। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালক বালিকার অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধনীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের সাথে নওগাঁ জেলা দলের খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইএম মোজাহিদুল ইসলাম সহ অন্যরা। রাজশাহী বিভাগের 18টি দল অংশ নিচ্ছে এতে। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। চাঁদপুরে এবার পাটের ফলন ও বাজার মূল্য কৃষকের অনুকূলে। পাট ও পাটখড়ির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন তারা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরে এবার পাট চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম। মৌসুমের শুরুতে পানি সংকটে পাট জাগ দিতে অসুবিধায় পড়েন চাষি। পরে সংকট কেটে যায়। পাট জাগ দেয়া আঁশ ছাড়ানোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। আমার খরচ হয়েছে 50,000 টাকার মতন। পাট হবে মনে হয় 40-45 মন। আমি বাজারও নিলে 70-80,000 টাকা বেচতে পারবো। দাম এখন বর্তমানে 3200 টাকা মন। তো ইনশাল্লাহ আমরা কোনো যে হিসাবে খরচ হয়েছে তার চেয়ে একটু ভালো লাভবান হবো। পাটের পাশাপাশি এবার পাটখড়ির দামও ভালো পাচ্ছেন কৃষক। 40-45,000 দিয়ে বেচা কিনে হইব। এই মিলে যদি বাজার থাকে আমার সিন্ডিকেট না হয় তো আমাকে গৃহস্থ পোষাইব। চলতি বছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 4,410 হেক্টর জমিতে। আবাদ হয়েছে 4,105 হেক্টরে। আমরা কৃষকদেরকে পাট চাষের জন্য আধুনিক প্রযুক্তি সরবরাহ করে আসছি এবং পাট চাষের জন্য যে সার এবং বীজ যথাসময়ে কৃষক পর্যায়ে অ্যাভেলেবল করার জন্য আমরা চেষ্টা করেছি, যার জন্য পাটের আবাদ এলাকা অনেক হয়েছে। চাঁদপুরের বেশি পাট আবাদ হয়েছে জেলা সদর ও মতলব দক্ষিণ উপজেলায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। অবশেষে মেহেরপুরে স্যানিটারি ল্যান্ডফিল ও পয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্রটি চালু হয়েছে। পরিচ্ছন্ন ও দুর্গন্ধ মুক্ত হয়েছে শহরের পরিবেশ। দীর্ঘদিন পরে স্বস্তি পেয়েছেন পৌরবাসী। গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর শহরের দিনে প্রায় 14 টন ময়লা আবর্জনা জমে। এতদিন পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে ময়লা ফেলা হতো। এতে নগরীর পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে। 2018-19 অর্থ বছরে তৃতীয় শহর উন্নয়ন প্রকল্প ইউজিপির আওতায় স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়। 3 একরের শোধনাগারটির নির্মাণ ব্যয় প্রায় 4 কোটি টাকা। এই যে রাস্তার পাশে এত ময়লাগুলো ফেলার কারণে আমরা দুর্গন্ধ যাওয়া আসা অনেক সমস্যা হচ্ছিল, তো এখন আমাদের ডাম্পিং উদ্বোধন হয়েছে। এই মাঠে যে চাষিরা আছি
এতদিন খুবই দুর্ভোগে ছিলাম। আমাদের মাঠে কোনো মুনিশ বা জন খাটার জন্য কেউ আসে না। পৌরসভার হয়তো লোকজন এখানে মালটা ফেলে, আমরা এখানে কাঁচামাল লোড করি, দেখা যাচ্ছে এখানে গ্যাস গন্ধ। এখানে ময়লা আবর্জনা প্রক্রিয়াজাত করে জৈব সার সহ বিভিন্ন পণ্য তৈরি করা হবে। এটি পৌরসভার রাজস্ব আয়ের উৎস হবে। পৌরসভা এবং কোনো পাবলিক কোম্পানির সাথে এটাকে দেখভাল করার জন্য, অপারেশন মেইনটেনেন্সের জন্য একটা পার্টিকে লিজিং দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, যাতে তারা এটা ঠিকমতো পরিচালনা করে অপারেশনটা চালিয়ে যেতে পারে। যার ফলে দেখা যাবে এটা এখন আপদ না, একটা সম্পদের রূপ নেবে। তখন ময়লা নিজ দায়িত্বে রেখে দেবেন, পৌরসভার গাড়ি যেয়ে সেখানে সময় মতো ঠিক টাইম মতো নিয়ে চলে আসবে। সেখান থেকে নিয়ে এসে আমাদের এই যে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে সেকেন্ডারি ল্যান্ডফিল, এখানে অপসারণ করা হবে। মেহেরপুর শহরের পরিবেশ নির্মল ও দূষণমুক্ত রাখতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে পৌর কর্তৃপক্ষ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। মাইক্রোসফট 365 সফটওয়্যার বান্ডেলের দাম বাড়াবে মাইক্রোসফট কর্পোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে সফটওয়্যার বান্ডেলটির দাম 20% পর্যন্ত বাড়তে পারে। সবচেয়ে কম খরচের বেসিক বিজনেস প্ল্যানের দাম 20% বাড়বে। ব্যবহারকারী প্রতি খরচ $5 থেকে বেড়ে $6 হবে। অন্যদিকে ব্যয়বহুল প্ল্যানগুলোর দাম বাড়বে $12.5%। ব্যবহারকারী প্রতি দাম $32 থেকে বেড়ে $36 গিয়ে দাঁড়াবে। তবে সফটওয়্যারের সাধারণ ভোক্তা ও শিক্ষা সংস্করণের দাম পরিবর্তিত হবে না বলে জানিয়েছে মাইক্রোসফট। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 22 পয়েন্ট বেড়ে 6,884 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 354টি কোম্পানির 2,762 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 11 কোটি 91 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 149টির, কমেছে 161টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ারের দাম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাত অটোস বিরতির পর যা থাকছে: ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় পরিমনির মাদক মামলার তদন্ত 1 থেকে 1.5 মাসের মধ্যে আদালতে রিপোর্ট দেবে সিআইডি। চিত্রনায়িকা পরিমনির বাসা থেকে উদ্ধার হওয়া মাদকের ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছেন তদন্তকারীরা। বোতলগুলোতে কি ধরনের মাদক ছিল নিশ্চিত হলেই 1 থেকে 1.5 মাসের মধ্যে পরিমনিকে অভিযুক্ত করে আদালতে রিপোর্ট দেবে সিআইডি। এনামুল কবির উপমের রিপোর্ট। আটকের আগে এলিট ফোর্স র্যাবের অভিযানে চিত্রনায়িকা পরিমনির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র্যাবের দায়ের করা ওই মামলার তদন্ত করছে সিআইডি। 3 দফায় 7 দিনের রিমান্ড শেষে পরিমনি এখন কারাগারে। ওইসব মাদকদ্রব্যের উৎস সম্পর্কে রিমান্ডে জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানিয়েছে পরিমনি। এগুলো মাদক কিনা তার জন্য আমরা কেমিক্যাল টেস্টে দিয়েছি। উৎসর ক্ষেত্রে বিভিন্নভাবে কথা বলেছে, বিদেশ থেকে নিয়ে আসছে, এয়ারপোর্ট থেকে কিনেছে, বিভিন্নভাবে কালেক্ট করেছে, বিভিন্নভাবে বলেছে। কিন্তু যেখান থেকে হোক না কেন, এগুলোর যদি তাদের কাছে পজিশন রাখার মতো যদি তাদের কাছে পারমিশন না থাকে, তাহলে এগুলো আমাদের আইন অনুযায়ী এগুলো বৈধ না। পরিমনির মামলায় ইতোমধ্যে 11 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন নেই। পজিশন এটা তো স্টাবলিশড হয়েছে, সো সেইটার এভিডেন্সিয়াল ভ্যালু অনেক বেশি। এই তথ্যগুলো আমাদের কাছে দিয়েছিল এবং এরপরে আমরা ইনকোয়ারি করতে গিয়ে দেখেছি যে এই তথ্যগুলো অনেকগুলোই ঠিক নেই, যার ফলে আমরা আবার কোর্টকে রিকোয়েস্ট করেছি। নাইসোফেট কোর্ট আমাদেরকে 1 দিনে দিয়েছিল, তখন আমরা এগুলো আবার ভেরিফাই করেছি। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। পরিমনি কোনো মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা জানতে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে সিআইডি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আগস্ট মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্মরণে শ্রদ্ধায় 75 শীর্ষক অনুষ্ঠান করেছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। আয়োজনে ছিল স্মরণ, সঙ্গীত, আবৃত্তি ও নাটক।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মঞ্চ সারথী আতাউর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য সচিব অসীম কুমার উকিল MP এবং অন্যরা। হাইকোর্টের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ঢাকা CMH এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অগ্ন্যাশয়ের প্রদাহে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ভারতে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফেরেন। 2015 সালের 9 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব নেন আমির হোসেন। 2017 সালে তিনি একই বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। হাইকোর্টে নিয়োগ পাওয়ার আগে জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেন তিনি। 2008 সালে ট্রুথ কমিশনের রেজিস্ট্রারের দায়িত্বেও ছিলেন আমির হোসেন। জোহরের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার জানাজার নামাজ হয়েছে। বিকেলে কিশোরগঞ্জের নিকলি উপজেলার মির্জাপুর গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দি ফটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে বুধবার সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড ও ভারত। টিম ইন্ডিয়ার সামনে ইতিহাস গড়ার হাতছানি।